একই সাথে বিশাল পরিমাণের দুইটি সামরিক সহায়তা কি আমেরিকার লক্ষ্য এবং উদ্দেশ্যকে পূরণ করতে পারবে? বন্ধুরা, এখানে দুইটি দেশই পরাজয়ের মুখোমুখি রয়েছে, যাদেরকে মূলত আমেরিকা এখন সমর্থন করে। আপনারা একটু বলুন তো সেই দুইটি দেশ কোনটি বা কোনটি? আপনারা হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না, বলবেন যে হ্যাঁ জানি ইউক্রেন এখানে পরাজিত হতে যাচ্ছে, এটি স্পষ্ট। কিন্তু আর একটা ব্যাপার আরও স্পষ্ট যে এখানে ইসরায়েল কি শেষ পর্যন্ত পরাজিত হবে? ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কমান্ডার, যিনি বর্তমানে অবসরে রয়েছেন, তিনি বলেছেন ইসরায়েল ইতিমধ্যে পরাজিত হয়ে গেছে, এখানে পরাজিত হওয়ার বা ভবিষ্যতে জয়ের কোনো কথা নাই। কিন্তু অনেকেই একমত হবেন না বা বিশ্বাস করবেন না যে ইসরায়েলের পরাজয় এখানে কিভাবে হবে। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের আমি বলবো, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আরও দুর্দান্ত কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। নতুন এই সাহায্য প্যাকেজ নিয়ে মিস্টার ভলোদিমির জেলেনস্কি আশার বেলুনকে ফোলাতে আবারও সেই গত 2023 সালের ডিসেম্বরের মতো ফাটিয়ে ফেলবেন, আমার কাছে তেমনই মনে হচ্ছে। বন্ধুরা, $6,000 কোটি সমরাস্ত্র হয়তো যুদ্ধটিকে প্রলম্বিত করতে পারে, কিন্তু যুদ্ধটি থেকে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনকে পরাজিত করা এবং তাদের সে সকল এরিয়া দখল করেছে রাশিয়া এবং মিস্টার ভ্লাদিমির পুতিন, সেই সকল অঞ্চলগুলো থেকে তাদেরকে হটিয়ে দিয়ে নতুন অঞ্চল দখল করা, এটি দিবা স্বপ্ন বা অষ্টমাশ্চর্য ছাড়া আর কিছুই নয়। এটি এক প্রকার মঙ্গল গ্রহে বর্তমানে পাড়ি দেওয়ার সাবিল। যদিও মঙ্গল গ্রহে বর্তমানে পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু রাশিয়ার পক্ষে বা রাশিয়ার বিপক্ষে যেটি বলে না কেন, অর্থাৎ রাশিয়ার বিপক্ষে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনা ততটাই অসম্ভব। ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুরু করা যাক। সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবগত হতে হলে কয়েকটি বিষয় জানা প্রয়োজন। সাদা চোখে আপনারা দেখছেন যে ইসরায়েলি বাহিনী এখানে সব ম্যাসাকার করে দিচ্ছে এবং সবই তারা জিতে নিচ্ছে। এখানে আপনি জড়িয়ে ফেলছেন, শুধুমাত্র ধৈর্য নিয়ে দেখুন। একটি যুদ্ধ জয়ের ক্ষেত্রে আপনি কত লোক মারলেন, কত সিভিলিয়ান মারলেন, কত বাড়ি ধ্বংস করলেন, সেটি কোনো ইন্ডিকেটর বিষয় নয়। মূলত ইসরায়েলের এখানে যুদ্ধ করার উদ্দেশ্য ছিল মোটা দাগে দুইটি। এক হচ্ছে যে সকল পণবন্দীদের হামাস ধরে নিয়ে গেছে যে কোনোভাবে সেগুলোকে উদ্ধার করা, এবং আর একটা উদ্দেশ্য হচ্ছে হামাসকে গাজা উপত্যকা থেকে চিরতরে নিচ্ছিন্ন করা। তারা দুইটি এই উদ্দেশ্যের একটিও কি সফল হতে পেরেছে? বন্ধুরা, ইসরায়েলের অভ্যন্তরে হারেজ পত্রিকা এই ব্যাপারে সুস্পষ্ট কয়েকটি নির্দেশনা দিয়েছে এবং তারা কি এখানে পরাজিত হয়েছে না জয়ী হয়েছে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়েছে। তার মধ্যে এই যে দুইটির কথা বলা হয়েছে, দুইটির একটি উদ্দেশ্য পৌঁছাতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফের প্রধান উদ্দেশ্য যেটি ছিল সকল পণবন্দীদের মুক্তি বা উদ্ধার করা, সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে 39 জনকে উদ্ধার করতে পেরেছে, সামরিক অপারেশনের মাধ্যমে নয়। অর্থাৎ আলোচনার বাইরে তারা কোনো পণবন্দীকে উদ্ধার করতে পারেনি। আলোচনার বাইরে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যাদের উদ্ধার করতে গিয়েছিল, এর মধ্যে কয়েকজন এই ইসরায়েলি বাহিনীর গুলিতেই মারা গিয়েছে। সুতরাং এক্ষেত্রে তাদের অবস্থান হচ্ছে 0, অর্থাৎ তারা 10-এর মধ্যে এক্ষেত্রে পুরোপুরি -10 পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আর একটা ব্যাপার হচ্ছে হামাসকে নিশ্চিহ্ন করা। যখন যুদ্ধটি শুরু করা হয় তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীর উপর আকাশ সমান আস্থা রেখে বলেছিলেন মাত্র 7 দিন প্রয়োজন, 7 দিনের মধ্যেই তারা হামাসকে পরাজিত করতে পারবে। এখন 7 মাস শেষ হওয়ার পথে তারা কি পরাজিত করতে পেরেছে? এক্ষেত্রে অভ্যন্তরীণভাবে সাবেক সামরিক কর্মকর্তারা খুব ভালোভাবে বলেছেন যে মিস্টার নেতানিয়াহুর যে যুদ্ধে বিজয় আসন্ন বলে তিনি যে ফাঁকা বুলি ছুড়িয়েছেন, এটা এক প্রকার বাতুলতা ছাড়া আর কিছুই নয়। এটা শুধুমাত্র ফাঁকা বলি যে তারা সামরিকভাবে বিজয় অর্জন করেছে। আসলে এখানে হামাসের তেমন একটা ক্ষতি হয়েছে বলে মনে করছে না বিভিন্ন নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলো। অর্থাৎ এক্ষেত্রেও তাদের ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে। অর্থাৎ দুইটি বিষয়ে তারা বিশ্লেষণ করে বলেছে যে তাদের উদ্দেশ্য কি যেটি ছিল এখন তারা সেটি ভুলে গেছে। এখন তারা মূল উদ্দেশ্য থেকে নজর ফিরিয়ে নিয়েছে, কারণ তারা খুব ভালো করে জানে এক্ষেত্রে তাদের সাফল্যের সম্ভাবনা খুবই 0। এখন দেখা যাক তারা কি এই যুদ্ধে জয়লাভ করেছে কিনা। কমপক্ষে হাজারে হাজার সৈন্য এখানে পঙ্গু হয়েছে, অনেক সৈন্য তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। বন্ধুরা, এক হিসাব অনুযায়ী যে পরিমাণ মারা গেছে সঠিকভাবে তার তথ্য প্রকাশ করা হয়নি। অর্থাৎ ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাদের চিন্তাকেও ছাড়িয়ে গেছে। এছাড়া বর্তমানে তারা
5 থেকে 6টি ফ্রন্ট থেকে হামলার মুখোমুখি হচ্ছে। আর এটি এমনভাবে হচ্ছে আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশ সমস্বরে একসাথে তাদের উপর বিমান হামলা চালিয়েও সেই হামলা রুখতে পারছে না। বিভিন্ন অবস্থান থেকে, অর্থাৎ যে সকল অবৈধ দখলদারিত্ব কায়েম করেছিল সেই অবৈধ অবস্থান থেকে, উত্তরাঞ্চলের সকল অবৈধ অবস্থান থেকে বন্ধুরা যারা ইসরায়েলি ছিল অর্থাৎ বসতি স্থাপনকারী সেটেলার ছিল তারা চলে গেছে। অর্থাৎ ইসরায়েলের আস্তে আস্তে যে সীমানা ছিল সেটি ভবিষ্যতে সংকুচিত হয়ে প্রকৃতপক্ষে বাস্তবতার ভিত্তিতে জাতিসংঘ যে সীমানাটি ঠিক করে দিয়েছিল সেখানেই তাদের চলে আসতে হবে। এত সকল ব্যাপারগুলোকে সামনে নিয়ে তারা এখন যে ব্যাপারটি দেখাতে চাইছে, এখনও আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সামরিক বাহিনী খুব ভালো অবস্থায় আছে, কিন্তু তাদের যে ক্লান্তিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি তারা স্বীকার করতে চায় না। পতনের আগে এমনই হয় বন্ধুরা, একটা ব্যাপার এখনও পর্যন্ত তারা স্বীকার করতে চাচ্ছে না, আসলে যে কোনো ধরনের হামলার পরবর্তী সময়ে তাদের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী থাকে। যাই হোক, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আপনি সব কিছু যদি একটু করে সাজান, দেখতে পারবেন যে তাদের পরিকল্পনাহীনতার কারণে মধ্যপ্রাচ্যে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, আর এটি দিন শেষে ইসরায়েলের বিপক্ষেই যাবে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার পর কয়েক মাসের ব্যবধানে প্রায় 250-এর মতো সাধারণ ফিলিস্তিনিদের মেরেছিলেন, আর সেই বিভিন্ন ধরনের একটি নাজেহাল পরিস্থিতি থেকে 7ই অক্টোবরের হামলাটি উদ্ভব হয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় 7 দশক ধরে নিপীড়ন নির্যাতিত হওয়ার পর, প্রতি বছর সাধারণ নাগরিকদের জীবন যাওয়ার পর তারা তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন যদি তারা প্রোটেক্ট না করে, চিরজীবনের জন্য তাদের এই প্যালেস্টাইন ভূমিটি যেমন একটু একটু করে গিলে খাচ্ছে দখলদার, এভাবে গিলে খেতে খেতে সব শেষ করে ফেলবে। নিজের সার্বভৌম নিরাপত্তা, নিজের বাড়িঘর যদি না থাকে তাহলে এভাবে বেঁচে থেকে লাভ কী? সুতরাং সিংহের মতো একদিন বেঁচে থাকাই তারা লাভ, এমনভাবেই তারা প্রমাণ করেছে। আর এই ব্যাপারটি সামগ্রিক ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে। এর মাধ্যমে যদি একটি সমাধান হয় তাহলে ভবিষ্যতে এই হামলাটি হয়তো তাদের জন্য স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। সুতরাং দ্রুততম সময়ের মতো যদি পশ্চিমা বিশ্ব তাদের ভণ্ডামি পরিত্যাগ করে সুনির্দিষ্ট সমাধান না দেয়, তা প্রচণ্ড রকমের আরও এই ধরনের হামলা আসতে পারে বলে আমার কাছে মনে হয়। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের বক্তব্য কী? অবশ্যই আপনারা আপনাদের বক্তব্যগুলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদেরকে দেখে থাকেন, এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর যখনই নতুন কোনো ভিডিও আমরা প্রকাশ করব আপনাদের কাছে সবার আগে রিমাইন্ডার চলে যাবে। এই মুহূর্তে চোখে সরিষার ফুল দেখছে বর্তমান প্রধানমন্ত্রী। বর্তমান তাকে আরও ভাবিয়ে তুলেছে আমেরিকার অভ্যন্তরে যে ধরনের বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। বন্ধুরা, এর একমাত্র কারণ নেতানিয়াহু। কারণ নেতানিয়াহুর কারণেই এই ধরনের সামগ্রিক ব্যবস্থাগুলোর উদ্ভব ঘটছে এবং তার কারণেই ইসরায়েল বিরোধী বিক্ষোভগুলো হচ্ছে। মূলত ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার অধিকাংশ জনগণ, এটি আমিও বিশ্বাস করি না। তারা এমন ধরনের কার্যকলাপ পরিচালনা করছে গাজা এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে, যেটি তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে অবস্থান নিতে বাধ্য করেছে। এটি কোনো ইহুদি বিদ্বেষ নয়, এটি সাধারণ মানুষের প্রতি মানুষের মমত্ববোধ। আমেরিকার অভ্যন্তরে অনেক ইহুদিও এই ধরনের হত্যাযোগ্য বা জাতিসংঘ জেনেভা কনভেনশন পরিপন্থী কাজের বিরোধিতা করেছে। তারাও আন্দোলনে নেমে এসেছে গাজার অভ্যন্তরে এই ধরনের হামলা বন্ধ করার জন্য। অর্থাৎ মানুষ হিসেবে মানুষের নৈতিক যে সকল অধিকার বা মানুষ হিসেবে মানুষের মৌলিক যে সকল অধিকার সেটি অবশ্যই সমুন্নত রাখার জন্য সাধারণ মানুষের আন্দোলন। এটিকে অন্যদিকে প্রবাহিত করে বা অন্য একটি ট্যাগ দিয়ে এই আন্দোলনকে তিরোহিত করার জন্য আমেরিকান সরকার যে পদ্ধতিগত অবস্থান নিয়েছে বা সে ষড়যন্ত্রমূলক অবস্থান নিয়েছে সেটির সাথে বিশ্বের অধিকাংশ মানুষই একমত হবেন না বলে আমার কাছেই মনে হয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, আস্তে আস্তে সাধারণ যারা অত্যাচারিত হয়, যারা হত্যাযজ্ঞের শিকার হয়, যারা যুদ্ধ অপরাধের শিকার হয়, সাধারণ মানুষের সিম্প্যাথি তাদের প্রতি যায়। আর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্যালেস্টাইনদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। কারণ আমেরিকার সাধারণ মানুষের সেন্টিমেন্ট আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, আর এটিই হবে একসময় এই দেশটির পতনের অন্যতম কারণ। সুতরাং আপনাদের কাছে কি মনে হয়? ধন্যবাদ সকলকে, কমেন্টস বক্সে জানাবেন।